আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভি সকালের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। এদিকে কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবন এবং জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ এবং গুড়িয়ে দিয়েছে ক্ষুব্ধ ছাত্র জনতা। বৃহস্পতিবার রাতে শহরের স্টেশন রোডে আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর এবং বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় তারা। পরে আগুন দেওয়া হয় দলীয় কার্যালয়ে। সেখান থেকে খড়মপট্টি এলাকায় গিয়ে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ক্ষুব্ধ জনতা। এছাড়া কিশোরগঞ্জ ভৈরব মহাসড়কের বিন্নাটি চৌরাস্তা মোড়ে শেখ মুজিবের মুরালও ভাঙচুর করে তারা। ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের বহিঃপ্রকাশ ঘটেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইংয়ের পাঠানো বিবৃতিতে বলা হয়, গত ৬ মাসে ৩২ নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ, ধ্বংসযজ্ঞ হয়নি। কিন্তু বুধবার রাতের ঘটনা ঘটে পলাতক শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা ওই বিবৃতিতে বলা হয়, জুলাই গণ অভ্যুত্থানকে অবমাননার পাশাপাশি শহীদ এবং আহতদের অপমান করেছেন শেখ হাসিনা। বিবৃতিতে আরও বলা হয়, পালিয়ে থেকে দেশকে অস্থিতিশীল করতে হুমকি ধামকি দিচ্ছেন শেখ হাসিনা। তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ধ্বংস করে দেয়ায় নিন্দা জানিয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল মিডিয়া ব্রিফিংয়ে এই নিন্দা জানান। হিন্দুস্তান টাইমস জানায়, সাংবাদিকদের প্রশ্নের জবাবে রণধীর বলেন, শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ৫ ফেব্রুয়ারি ধ্বংস করে দেওয়া হয়েছে। এটা নিন্দনীয়। তিনি আরও বলেন, দখলদার বাহিনী ও নিষ্পেষণকারীদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরচিত প্রতিরোধের প্রতীক এই বাড়ি। যারা স্বাধীনতা যুদ্ধকে মূল্যায়ন করে, বাংলা পরিচয়কে লালন করে, তারা এই বাড়ির গর্বিত গুরুত্ব সম্পর্কে অবহিত। এই বাড়িটি বাংলাদেশের জাতীয় চেতনা। এই ভাঙচুরের কড়া নিন্দা জানানো উচিত। শেখ হাসিনা ভারতে বসে বক্তব্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করায় ঢাকায় নিযুক্ত ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শেখ হাসিনার এসব কর্মকাণ্ড দুদেশের মাঝে সম্পর্ক বিনষ্ট করছে জানিয়ে ভারতকে একটি প্রতিবাদ লিপি দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ক্ষোভের বহিঃপ্রকাশেই ধানমন্ডি ৩২ ভাঙচুর করেছে জনতা। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। ৬ মাস আগে গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা। তবে বিদেশের মাটিতে বসেও দেশকে অস্থিতিশীল করতে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা প্ল্যাটফর্মে বক্তব্য ও বিবৃতি দিয়ে যাচ্ছেন তিনি। এমন অভিযোগ করে প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুদেশের সম্পর্ক সমুন্নত রাখতে শেখ হাসিনাকে থামাতে ভারতকে অনুরোধ জানানো হয়েছে। তার যেসব বক্তব্য প্রধানত মিথ্যা উনি উল্লেখ করছেন, সেটা এক ধরনের ইনস্টেবিলিটিতে প্রভোগ করছে বাংলাদেশে। এই জন্য আমরা অনুরোধ করেছি যে এই প্র্যাকটিসটা বন্ধ করার জন্য তারা যেন ব্যবস্থা নেয়। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের জন্যই ছাত্র জনতা ধানমন্ডি ৩২ ভাঙচুর করেছে উল্লেখ করে এই ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে জানান উপদেষ্টা। তার সাম্প্রতিক বক্তব্যগুলি ছিল অত্যন্ত বেশি আক্রমণাত্মক, যে কারণে হয়তো এই ইয়াং জেনারেশনের সেন্টিমেন্টেশন শক্ত খুব বেশিভাবে লেগেছে। এটাকে আমরা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই দেখব, কিন্তু তারপরেও এরকম ঘটনার পুনরাবৃত্তি রোধ করার চেষ্টা করতে হবে। অন্তর্বর্তী সরকার গঠনের পর গত ৬ মাসে বিভিন্ন ইস্যুতে এ নিয়ে ৪ বার ঢাকায় নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়। তো এই প্রসঙ্গ দিয়ে একটা শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। চলতি বছরের শেষ দিকে জাতীয় সংসদের নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশন NHK-কে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা আরও জানান, তিনি নিশ্চিত করতে চান বাংলাদেশ তার নিজ পায়ে দাঁড়াবে এবং আরও শক্তিশালী হবে। এছাড়া যারা নির্বাচিত হবে তারা কাজ করার জন্য শক্তিশালী ভিত্তি পাবে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, যখন ক্ষমতা গ্রহণ করেছিলেন ওই সময় থেকে অনেক দূর এগিয়েছে দেশ, কারণ একটি বিধ্বস্ত
সমস্ত সমাজ, অর্থনীতি, রাজনীতি এবং বিচারিক ব্যবস্থা পেয়েছিলেন তারা। বলেন, নির্বাচনের সবচেয়ে দ্রুত সময় হতে পারে এবছরের শেষ দিক। যখন নির্বাচন হবে, যারা নির্বাচিত হবেন তারা কাজ করার জন্য শক্তিশালী একটা ভিত্তি পাবে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের আশ্বাসে প্রায় 7 ঘণ্টা পর অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন শহীদ পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, 6 মাস পার হয়ে গেলেও এখনও খুনিদের বিচারের আওতায় আনতে পারেনি সরকার। এর আগে বৃহস্পতিবার সকালে জুলাই বিপ্লবে ছাত্র জনতাকে হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার এবং বিচার সহ 5 দফা দাবিতে শাহবাগে অবস্থান নেন শহীদ পরিবারের স্বজনরা। রিপোর্ট কায়কোবাদ মাহমুদের। ছাত্র জনতার আন্দোলনে গত 5 আগস্ট যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান 13 বছর বয়সী শাওন। ঘটনার 6 মাস পর সন্তান হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন বাসির আলম। আমাদেরকে সরকার যা যা বলছে তা করতেছে না। আমাদেরকে বলছে পুনর্বাসন দিবে, আর্থিক সহযোগিতা দিব, আমাদের কিছু দিতেছে না। বাসির আলমের মতোই স্বজন হারানোর বিচারের দাবিতে শাহবাগ এসেছেন ভুক্তভোগী পরিবারগুলো। তারা বলেন, অন্তর্বর্তী সরকার বিচার নিশ্চিত করা, পুনর্বাসন সহ নানা আশ্বাস দিলেও 6 মাস পরও পূরণ হয়নি কোনোটি। আমরা খুনি হাসিনার বিচার চাই, সেই বিচারে তো হয় না। ইয়ার আঙ্গ বাড়ি নাই, ঘর নাই, আঙ্গুর কিছু করি দেব। তা আমার বাড়ি নাই, ঘর নাই, আমার হুতার ঘর একটা শাল, 11 বছর বয়স, বউ আছে, আমি এক মা স্বামী হারা, ফুত হারা। পরে আন্দোলনকারীদের সাথে সমঝোতা করতে বৃহস্পতিবার বিকেলে শাহবাগে আসেন নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, খুনিদের বিচার না করতে পারলে তা হবে সরকারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা। আগামী রবিবারে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য ইচ্ছা ব্যক্ত করেছেন এবং সেদিন শহীদ পরিবারের পক্ষ থেকে সকল প্রকার যৌক্তিক দাবিগুলো তুলে ধরা হবে। সার্জিস আলমের আশ্বাসে প্রায় 7 ঘণ্টা পর শাহবাগ মোড় অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে এবছর 21শে পদক পাচ্ছেন দেশের 14 নাগরিক এবং জাতীয় নারী ফুটবল দল। বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়। 2025 সালে 21শে পদকের জন্য শিল্পকলায় মোট 5 জন মনোনীত হয়েছেন, যাদের মধ্যে চলচ্চিত্রে আজিজুর রহমান মরণোত্তর, সঙ্গীতে 2 জন, ওস্তাদ নিরোধ বরণ বড়ুয়া মরণোত্তর ও ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন এবং চিত্রকলায় রোকেয়া সুলতানা। সাংবাদিকতায় 21শে পদকের জন্য মনোনীত হয়েছেন মাহফুজুল্লাহ মরণোত্তর, সাংবাদিকতা ও মানবাধিকারে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। সংস্কৃতি ও শিক্ষায় মনোনীত হয়েছেন দ্রিকের প্রতিষ্ঠাতা আলোকচিত্রী ডক্টর শহীদুল আলম এবং শিক্ষায় পাচ্ছেন অধ্যাপক ডক্টর নিয়াজ জামান। আর বিজ্ঞান ও প্রযুক্তিতে 21শে পদক পাচ্ছেন অভ্রর উদ্ভাবক মেহেদি হাসান খান। সমাজসেবায় এবছর মনোনীত হয়েছেন মোহাম্মদ ইউসুফ চৌধুরী মরণোত্তর, ভাষা ও সাহিত্যে 2 জন মরণোত্তর পদক পাচ্ছেন কবি হেলাল হাফিজ ও শহীদুল জহির। গবেষণায় 21শে পদক পাচ্ছেন লেখক মইদুল হাসান। এছাড়া ক্রীড়ায় এবছর পদক পাচ্ছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, নোয়াখালীর হাতিয়া ও ঢাকার সাভারে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের উপর আওয়ামী লীগের হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে দ্রুত অভিযান চালানো হবে। এর আগে এই ঘটনার জেরে স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘণ্টার আলটিমেটাম দিলে ঘটনাস্থলে গিয়ে সজীব ভুঁইয়া এসব আশ্বাস দিলে অবস্থান কর্মসূচি থেকে সরে যান বিক্ষুব্ধ ছাত্র জনতা। এদিকে নোয়াখালীর 6 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর ধানমন্ডির বাসায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, মাদক ও ক্যাসিনোর সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। বিস্তারিত দেখুন আবির আহমেদের আরও একটি রিপোর্টে। নোয়াখালীর হাতিয়া ও ঢাকার সাভারে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্রদের উপর আওয়ামী লীগের হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের কর্মসূচি দেয় জাতীয় নাগরিক কমিটি। আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গেলে আটকে দেয় পুলিশ। পরে সেখানেই অবস্থান নেন নেতাকর্মীরা। যারা এজাহারভুক্ত আসামি তাদের পর্যন্ত অ্যারেস্ট করা হয় নাই, যারা হত্যা মামলার আসামি বিভিন্ন কারণে তাদের অ্যারেস্ট করা হয় নাই। তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা করছেটা কি বাংলাদেশে? তার কাজটা কি? যদি অস্ত্র উদ্ধার করতে না পারে তাহলে আমাদেরকে বলুক, আমাদেরকে গুলি করে মেরে ফেলুক। আমরা এখানে এসেছি, আমাদেরকেও গুলিটা করে দিক, তাহলে আমরা মরে যাই। এরপর 24 ঘন্টার আলটিমেটাম দেয় তারা। নিষিদ্ধ ছাত্র সংগঠন, জঙ্গি ছাত্র সংগঠন, ছাত্রলীগের প্রত্যেকটি সন্ত্রাসীকে
24 ঘন্টার মধ্যে গ্রেফতার করার জন্য চিরুনি অভিযান পরিচালনা করতে হবে। পরে ঘটনাস্থলে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি হামলার ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন। পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে, যে অস্ত্রগুলো জনগণের জন্য হুমকি স্বরূপ এখনো বাইরে আছে সেগুলো দ্রুত উদ্ধার করার জন্য আমরা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দিব এবং আপনারা খুব দ্রুতই এর দৃশ্যমান সাফল্য দেখতে পাবেন। এ ঘটনাকে কেন্দ্র করে মধ্যরাতে নোয়াখালীর 6 আসনে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর হাতিয়া এলাকার বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ছাত্র জনতা। এছাড়া তার ধানমন্ডির বাসায় অভিযান করে দেশীয় অস্ত্র, মাদক ও ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে তা আইনি প্রক্রিয়ায় করার পক্ষে মত তাঁর। বলেছেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই জনগণ আওয়ামী লীগের রাজনীতি প্রত্যাখ্যান করেছে। অপকর্মের জন্য অনুশোচনা করে ক্ষমা না চাওয়া পর্যন্ত মানুষ আওয়ামী লীগকে গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন তিনি। এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে এসব বলেন সালাউদ্দিন আহমেদ। ইমরুল হাসানের রিপোর্ট। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ঠেকাতে চরম নির্মমতা চালায় স্বৈরাচার শেখ হাসিনার সরকার। গুলি করে হত্যা করা হয় হাজারো আন্দোলনকারীকে। এছাড়া 15.5 বছরের টানা শাসনে বিরোধী মত দমনে গুম খুনের আশ্রয় নেয় তারা। এমন প্রেক্ষিতে তাদের নিষিদ্ধের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, শুধু সরকার হিসেবেই নয়, সংগঠন হিসেবে অপরাধের নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। তাই কেবল ব্যক্তির নয়, সংগঠনের বিচারও হতে হবে। আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করি নাই। গণহত্যার জন্য তারা এখনো ক্ষমা প্রার্থনা করে নাই। বাংলাদেশের দুঃশাসন এবং দীর্ঘ ফেসিবাদের যে চর্চা তারা করেছে, তার জন্য তাদের মধ্যে কোনো অনুশোচনা লক্ষ্য করা যাচ্ছে না। আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে জনগণ ততক্ষণ পর্যন্ত বৈধতা দিবে না, ততক্ষণ পর্যন্ত সুযোগ দিবে না, যতক্ষণ পর্যন্ত তাদের বিচার না হচ্ছে ব্যক্তি পর্যায়ে যারা গণহত্যার জন্য দায়ী তাদের, এবং সংগঠন হিসেবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার যতদিন না হচ্ছে, সাব্যস্ত না হচ্ছে। তিনি বলেন, আইনি প্রক্রিয়া মেনেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা সম্ভব। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হলে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া উচিত, তাদের বিচার করা উচিত। আমরা আহ্বান করেছিলাম যে সংবিধানের 47 অনুচ্ছেদের অনুবলে আইনে একটি সংশোধনী আনা প্রয়োজন ছিল মানবতা বিরোধী অপরাধ আদালতের আইনে, কিন্তু ক্যাবিনেটে ওঠার পরে সেই জায়গা থেকে সরকার সরে যায়। মানবতা বিরোধী অপরাধ, গণহত্যার জন্য বিচার করার যে বৈধতা আছে সংবিধানে, সেটা রাজনৈতিক সংগঠন হিসাবে রাজনৈতিক দলের এবং অঙ্গ সংগঠনের সবাই সিদ্ধান্তক্রমে যে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ, তার জন্য প্রযোজ্য। তাহলে সংগঠনের বিচার করার জন্য যদি আইনি প্রক্রিয়াটা গ্রহণ করা যায় এবং বিচারের মাধ্যমে সাব্যস্ত হয়, জনগণ সেটা মেনে নেবে। আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। বিএনপির এমন বক্তব্যের ব্যাখ্যাও দেন সালাউদ্দিন আহমেদ। জনগণ নির্ধারণ করে এক রাজপথে, আর নির্ধারণ করে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সার্বভৌম সংসদে। তখন রাজপথে জনগণ তো সিদ্ধান্ত দিয়েছে, রাজপথে জনগণ গণ অভ্যুত্থান করেছে, গণহত্যাকারী আওয়ামী লীগের বিরুদ্ধে তাদেরকে বিতাড়ন করেছে এবং বাংলাদেশে ফেসিবাদী গণহত্যাকারী আওয়ামী রাজনীতিকে তারা প্রত্যাখ্যান করেছে। এখন জনগণ তাদেরকে স্বাগতম জানাবে কিনা সেই প্রশ্নের তো আর উত্তর খোঁজার প্রয়োজন নেই, উত্তর তো দিয়েই দিয়েছে। তারপরেও যদি বলি যে জনগণ কিভাবে নির্ধারণ করবে, জনগণ এখন কোথাও বাংলাদেশের কোনো জায়গায় আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডকে তারা স্বাগতম জানাচ্ছে না, ওয়েলকাম করছে না। তাদের প্রশ্ন যে এত গণহত্যা করার পরেও কি বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করার কোনো অধিকার রাখে? সুতরাং আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশের জনগণ যেভাবে প্রত্যাখ্যান করেছে সেটাই বহাল আছে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। অবৈধ অভিবাসী গ্রেফতার অভিযানে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে থমথমে অবস্থা বিরাজ করছে। অবৈধদের পাশাপাশি বৈধ অভিবাসীদের অনেকেই স্বাভাবিক চলাফেরা বন্ধ করে দিয়েছেন। ফলে অন্যান্য কমিউনিটির মতো বাংলাদেশি কমিউনিটির ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। নিউ ইয়র্ক থেকে ফরিদ আলমের রিপোর্ট। যুক্তরাষ্ট্র জুড়ে অবৈধ ও অপরাধী অভিবাসী গ্রেপ্তারের যে ভারতীয় অভিযান চলছে,
তার প্রভাব পড়েছে বাংলাদেশি কমিউনিটিতেও। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসের এই অভিযানের মূল টার্গেট দাগি অপরাধীরা হলেও আতঙ্কে ভুগছেন বৈধ অভিবাসীরাও। অভিযানে এ পর্যন্ত 2 জন বাংলাদেশি অভিবাসী গ্রেফতার হয়েছেন, যদিও অবৈধ তালিকায় প্রায় 5,000 বাংলাদেশির নাম রয়েছে। অন্যদিকে এরই মধ্যে মেক্সিকান, কলম্বিয়ান, ডোমিনিকান সহ ভেনেজুয়েলা ও গুয়েতেমালার অনেক দাগি অপরাধী অভিবাসী গ্রেফতার হয়েছে। অপরাধী অভিবাসীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান এবারই প্রথম নয়, তবে এবারের অভিযানে আতঙ্ক ছড়িয়েছে অনেক বেশি। আর এই আতঙ্কের কারণে বাংলাদেশি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন নানাভাবে। গত কয়েকদিন যাবৎ মানুষের ভিতরে একটু ইমিগ্রেশন নিয়ে আতঙ্ক, কাগজপত্র নিয়ে, এই কারণে মানুষজন এখন আগের চেয়ে একটু কম ওঠে, এই কারণে ব্যবসা বাণিজ্য একটু খারাপ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসীরা অবৈধ কিংবা অপরাধী হিসেবে পরিচিত না হলেও অভিযানের কুপ্রভাব পড়েছে তাদের ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। অনেকে একটু কনফিউশনে আছে, তো যার কারণে হয়তো বাইর কম হয়। আর মোটামুটি মনে করেন হাউসফুল থাকতে এই সময়টা ব্যবসা 75% ড্রপ করছে। মানে কেন? লোকজন ভয় আসে না। অন্যদিকে বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা আগে নগদ অর্থে খণ্ডকালীন কাজ করলেও এখন তা বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই আর্থিক কষ্টে পড়েছেন। ফরিদ আলম, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। রাষ্ট্রীয় শত শত কোটি কোটি টাকা অপচয় করে বিদেশ ভ্রমণ ও ভুয়া ডক্টরেট ডিগ্রি অর্জনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এসব তথ্য জানিয়েছেন। দুদক জানায়, প্রধানমন্ত্রী থাকাকালীন সরকারি টাকা ব্যয়ে শেখ হাসিনা বিদেশ সফরকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ভাড়া করতেন। সঙ্গে নিয়ে যেতেন সফর সঙ্গীদের বিশাল বহর। 2019 থেকে 2024 সালের মাঝামাঝি পর্যন্ত 5 বছরে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থাটি 250 কোটি টাকা ব্যয়ে 48টি ভিভিআইপি ফ্লাইট পরিচালনা করেছে। এসব সফরে শেখ হাসিনা ব্যয় করেছেন প্রায় 200 কোটি টাকা। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভুয়া ডক্টরেট ডিগ্রি সংগ্রহের অভিযোগও রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। 24-এর গণ অভ্যুত্থানের চেতনায় সাজানো হয়েছে এবারের বইমেলা। মেলা প্রাঙ্গণে জুড়ে আছে জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন ব্যানার ও পোস্টার। পিছিয়ে নেই বই প্রকাশেও। প্রকাশকরা বলছেন, এবারের মেলায় অন্যান্য বইয়ের পাশাপাশি ব্যাপক চাহিদা রয়েছে জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক বইয়ের। এদিকে মেলার 6ষ্ঠ দিনে এসেছে নতুন 80টি বই। সাদরিনা খন্দকারের রিপোর্ট। রাজনৈতিক পট পরিবর্তনের পরে প্রথম বইমেলার বইয়ের পাতায় প্রতিফলিত হচ্ছে জুলাই আন্দোলন। আন্দোলনের চিত্র ফুটিয়ে তুলতে রাখা হয়েছে জুলাই চত্বর। মেলায় বেশিরভাগ স্টল সাজানো হয়েছে বিপ্লবের প্রতীক হিসেবে লাল, শোকের প্রতীক হিসেবে কালো ও আশার প্রতীক হিসেবে সাদা রং ব্যবহার করে। তরুণ পাঠকরা বলছেন, এবারের মেলায় মুক্ত পরিবেশে জুলাই অভ্যুত্থানের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। মানে আমাদের অভ্যুত্থানের চেতনাটা কেমন ধারণ করলো সেটা একটু দেখা, বা এটা আমরা বইয়ের মধ্যে কতটা প্রতিফলন দেখছি। আরও কিছু স্টল হলে অবশ্যই ভালো হতো, আরও দরকারও ছিল হওয়া। তবু যতটুকু হয়েছে আমি মনে করি স্যাটিসফাইড আমরা। এবার মেলায় এসে অনেক ভালো লাগছে। তার চেয়ে বড় বিষয় হচ্ছে জুলাই যে গণঅভ্যুত্থান হয়েছে তার প্রতিফলনের কয়েকটা বই বের হয়েছে। অনেক লেখকরা নতুনভাবে কিছু লিখেছে, তো ওইটাই আমরা বই পড়ে জ্ঞান অর্জন করতে পারবো। আমাদের ভবিষ্যতে যারা আসবে, যে প্রজন্মগুলো আসছে, তারাও এই সম্পর্কে জানবে। এবারের বইমেলায় আমি অধিকাংশ বইগুলাই আমার জুলাই আগস্ট সম্পর্কিত এবং ফ্যাসিস্ট হাসিনা কেন্দ্রিক এই বইগুলাই নিব আর কি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বেশ কিছু প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় এনেছে 24-এর গণ অভ্যুত্থান কেন্দ্রিক বই। স্টলে আর কি জুলাই সংক্রান্ত 34 জুলাইয়ের অভ্যুত্থানের যেই বইগুলো আছে, লেখকরা আছেন, তারা ব্যাপক হারে বই দিয়েছেন। 120টার মতো বই মেলার মাঠে আসছে। এর মধ্যে আছে হলো জুলাই নিয়ে কিছু বই, যেগুলো একটু বেশ মেলার মাঠে আমরা সাড়া পাইতেছি। এদিকে বৃহস্পতিবার থেকে মেলায় শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে
জুলাইয়ের গল্প অনুষ্ঠান। আন্দোলনে অংশগ্রহণকারী আহত এবং নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবে এই আয়োজনে। প্রথম দিনের আয়োজনে উপস্থিত ছিলেন শহীদ আনাসের পরিবার। আজকে যে হাহাকার, এই হাহাকার আমার মৃত্যুর সাথে হয়তো শেষ হয়ে যাবে। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাথে বৈঠক করেছে ফুড ও বেভারেজ খাতের ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁয়ে রাজস্ব ভবনে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের সাথে এই বৈঠক করেন তারা। বৈঠক শেষে খাদ্যপণ্যের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা জানান, এই বৈঠকে খুব বেশি ফলপ্রসূ আলোচনা হয়নি। ভ্যাট বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের জন্য এনবিআর চেয়ারম্যান বাজেট পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন, যাতে সন্তুষ্ট নন তারা। তবে এ বিষয়ে কঠোর কোনো কর্মসূচিতে যেতে চান না ব্যবসায়ীরা। ধৈর্যের সাথে বিষয়টি আলোচনার মাধ্যমে সুরাহা করতে চান ফুড ও বেভারেজ ব্যবসায়ীরা। ইস্পাহানে প্রিমিয়াম টি খেলার খবর। ফুটবল। বাংলাদেশ নারী ফুটবল দল 21 পদক পাওয়ায় গর্বিত বাফুফে। তবে কোচ খেলোয়াড় দ্বন্দ্ব সমাধানে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ও ফেডারেশনের সহসভাপতি ইমরুল হাসান। এই দ্বন্দ্ব তদন্তের রিপোর্ট ও সুপারিশ বাফুফের কাছে জমা দিয়েছে বিশেষ কমিটি। শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে গুরুত্ব দেওয়া হলেও সুষ্ঠু সমাধানই করবে বাফুফে। নারী ফুটবল দল কিন্তু আমাদেরকে অনেক সাফল্য এনে দিয়েছে, তো সেটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগই নেই। তো আমরা নারী ফুটবল দলের প্রতি কৃতজ্ঞ, এবং সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিসিপ্লিন। সেখানে সাফল্য কিংবা ব্যর্থতা কোনো মূল প্রভাব হিসেবে কাজ করবে বলে আমার অন্তত মনে হয়। আমার মনে হয় যেহেতু আমরা সভাপতি বরাবর যেই সুপারিশ বা সিদ্ধান্ত দিয়েছি, তা সভাপতি মহোদয় যদি মনে করেন যে এটা নির্বাহী কমিটির মাধ্যমে করবেন, কিংবা উনি হয়তো প্লেয়ারদের সাথে আবার অধিকতর কথা বলে কোনো একটা সিদ্ধান্ত আসবেন, সেটা যে কোনো ভাবে হতে পারে। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ।